মুভির শুরুতে আমাদের জ্যাক নামের এই ছেলেটিকে দেখানো হয়। জ্যাক একজন শারীরিক প্রতিবন্ধী, তার ঘাড় থেকে পা পর্যন্ত কোনো অংশই কাজ করে না, তবে সে খুবই স্মার্ট এবং বুদ্ধিমান একজন ছেলে। অন্যদিকে আমাদের ডংকে দেখানো হয়, যার আচরণ 5 বছরের শিশুর মতো। তার মস্তিষ্ক সাধারণ মানুষের মতো বিকশিত হয়নি, তবে সে দারুণ একজন অ্যাথলেট এবং সাঁতারে ভীষণ পারদর্শী। একদিন জ্যাকের চাচা তাকে একটি এতিমখানায় নিয়ে আসেন। এতিমখানার যিনি দায়িত্বে ছিলেন ফাদার পার্ক জ্যাকের চাচাকে আশ্বস্ত করেন যে এখানে জ্যাকের কোনো অসুবিধা হবে না। ফাদার পার্ক খুব ভালো একজন মানুষ, তিনি এতিমখানার সকল বাচ্চাদের খুব ভালোবাসেন। এতিমখানায় জ্যাক ডংকে প্রায়ই তার খেলনা নিয়ে খেলতে দেখে। দীর্ঘদিন এতিমখানায় একসাথে থাকার কারণে জ্যাক এবং ডং খুব ভালো বন্ধু হয়ে ওঠে। জ্যাক যেহেতু নিজে কিছুই করতে পারত না, তাই ডং তার খুব যত্ন নিত, এমনকি তাকে খাবারও খাইয়ে দিত। একদিন সাবানের বুদবুদ নিয়ে খেলার সময় ডং এর পা লেগে জ্যাকের হুইলচেয়ার ধরে রাখা পাথরটি সরে যায়, যার ফলে জ্যাক সহ তার গাড়িটি সোজা পানিতে পড়ে যায়। ডং তার বন্ধুকে এমন অবস্থায় দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে জ্যাকের জীবন বাঁচায়। ডং এবং জ্যাকের মধ্যে ধীরে ধীরে খুবই ভালো বোঝাপড়া তৈরি হয়। তারা দুজন দুজনকে নানা কাজে সাহায্য করে। ডং জ্যাককে শারীরিক কাজে সাহায্য করে, যেমন ব্রাশ করা, খাবার খাওয়ানো। অন্যদিকে জ্যাক ডংকে মানসিকভাবে স্ট্রং হতে সাহায্য করে। ডং অনেক জিনিসই ভুলে যায়, এমনকি কারোর নামও ঠিকমতো মনে রাখতে পারে না। জ্যাক তাকে শিখিয়ে দেয় অচেনা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। কিছুদিন পর এতিমখানায় যিনি দেখাশোনা করতেন ফাদার পার্ক মারা যান। এই ঘটনায় জ্যাক এবং ডং দুজনেই খুব দুঃখ পায়, কিন্তু জ্যাক তার মনের কষ্ট কারো সাথে শেয়ার করতে পারে না, কারণ এতিমখানার অন্য বাচ্চাদের মানসিক অবস্থা একটি ছোট্ট বাচ্চার মতো। তারা মৃত্যুর মতো ব্যাপার বুঝতে পারে না। শুধু জ্যাকও এইসব বিষাদময় ঘটনা বুঝতে পারে। জ্যাক আর ডং একে অপরকে নিজের ভাই মনে করে। তাই একদিন রাতে ঘুমানোর আগে ডং জ্যাককে জিজ্ঞেস করে, ভাই তুমিও কি ফাদার পার্কের মতো আমাকে ছেড়ে চলে যাবে? জ্যাক নিজের কষ্ট লুকিয়ে ডংকে বলে, না ভাই, আমি কখনো তোকে ছেড়ে যাব না। তুই যদি আমার হুইলচেয়ার না ধরিস তাহলে আমি কিভাবে চলবো? তারা দুজনে কথা দেয় যে তারা কখনো একে অপরকে ছেড়ে যাবে না। পরের দিন দুই ভাই একটি ব্যাংকে যায়, কারণ ফাদার পার্ক চলে যাওয়ার পর তাদের এতিমখানার আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। ব্যাংকে পৌঁছানোর পর একজন ব্যাংকার জ্যাককে একটি ফর্ম পূরণ করতে বলেন, কিন্তু জ্যাক প্যারালাইজড হওয়ার কারণে তা করতে পারে না। তাই ব্যাংকার সেই ফর্মটি ডং এর কাছে দেন, কিন্তু মেন্টালি ডিসেবল হওয়ার কারণে সেও ফর্মটি পূরণ করতে পারে না। উল্টো কাগজে কার্টুন এঁকে তা ব্যাংকারকে জমা দেয়। তখন ব্যাংকার নিজেই ফর্মটি পূরণ করেন। এখন তার শুধু একটি স্বাক্ষরের প্রয়োজন, কিন্তু দুই ভাই মিলে একটি স্বাক্ষরও করতে পারে না। তাই ব্যাংকার তাদের থেকে একটি সিল চায়, কিন্তু ডং তার কথা বুঝতে না পেরে ব্যাটারি সেল ধরিয়ে দেয়। এভাবে অনেক সময় নষ্ট করার পর অবশেষে ব্যাংকার তাদের থেকে সিল নিয়ে নেয় এবং ডং এর আর কোনো দুষ্টামি করার আগেই তার হাত থেকে সিলটি সরিয়ে নেয়। ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নেওয়ার কারণে এখন তাদের কাছে একটি পয়সাও অবশিষ্ট নেই, কিন্তু এতিমখানা চালানোর জন্য আরো অনেক অর্থের প্রয়োজন। তখন জ্যাক তার মাথা কাটিয়ে একটি আইডিয়া বের করে। সে তাদের কাছে যায় যাদের চাকরি বা অ্যাডমিশনের জন্য ভলেন্টিয়ারি সার্টিফিকেট প্রয়োজন। সে তাদের এতিমখানা এনে বাচ্চাদের সঙ্গে ছবি তুলতে দেয়। বিনিময়ে জ্যাক ও এতিমখানা চালানোর জন্য সামান্য টাকা পায়, কিন্তু এতিমখানার পরিচালক মিস্টার কিম এটি ভালো চোখে দেখেন না, কারণ তার মতে এটি প্রতিবন্ধীদের উপর শোষণ করা হচ্ছে। তবে জ্যাক এই কথা শুনে তাকে বলে, আপনি তো আমাদের পর্যাপ্ত ফান্ড দেননি, তাই আমাকে বাধ্য হয়ে এই কাজটি করতে হচ্ছে। তখন কিম তাকে বলে, এখন থেকে তোমাকে আর এসব করতে হবে না, কারণ এই এতিমখানা শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে এবং সমস্ত বাচ্চাদের তাদের প্রতিবন্ধকতা অনুযায়ী ভিন্ন ভিন্ন এতিমখানায় পাঠানো হবে। এসব শুনে জ্যাকের মন ভেঙে যায়, কারণ জ্যাক শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ডং মানসিকভাবে। যদি এই কথা সত্যি হয় তবে তাদের দুজনকে আলাদা হয়ে যেতে হবে। কয়েকদিন পর দুই ভাই মিলে একটি সুইমিং পুলে যায়। যেহেতু ডং সাঁতার কাটতে ভীষণ ভালোবাসে, সেখানে একটি প্রতিযোগিতা চলছিল, তাই মিয়া নামের একটি মেয়ে তাদের সেখানে সাঁতার কাটতে দেয় না। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডং পানিতে ঝাঁপিয়ে পড়ে। প্রতিযোগিতার মাঝখানে ডংকে লাফ দিতে দেখে মিয়াও পানিতে ঝাঁপ দেয়, কারণ সে জানতো যদি ম্যানেজার এই খবর জানতে পারে তবে তার চাকরি চলে যেতে পারে। অন্যদিকে বাকি খেলোয়াড়দের পুরস্কার জিততে দেখে জ্যাকের খুব দুঃখ লাগে, কারণ ডংকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে সে এই পুরস্কার জিততে পারত। পরের দৃশ্যে মিয়াকে দেখানো হয় যে পরিবার চালাতে একটি বারে পার্ট টাইম জব করছে। তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে, যেটা থেকে সে জানতে পারে যে তার চাকরি চলে গিয়েছে। এটা দেখে মিয়ার মন খারাপ হয়ে যায়, কিন্তু মিয়া একজন স্বাধীন চেতা মেয়ে, তাই সে এক মুহূর্ত নষ্ট না করে অন্য চাকরি খুঁজতে শুরু করে। এমন সময় জ্যাক মিয়াকে ফোন করে একটি ক্যাফেতে দেখা করতে বলে। ক্যাফেতে গেলে জ্যাক মিয়াকে জিজ্ঞেস করে, তোমার চাকরি চলে গিয়েছে তাই না? এটা শুনে মিয়া অবাক হয়ে যায়, কারণ এটি তার জানার কথা নয়। জ্যাক মিয়াকে একটি
একটি অফার দেয়, যেটি অনুসারে তাকে ডংকে সাঁতার শেখাতে হবে যাতে সে পরবর্তী সাঁতার কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু মিয়া এই অফারটি মোটেও পছন্দ করে না এবং সে জ্যাককে সাফ মানা করে যে ডংকে কোচিং দেবে না। জ্যাক তাকে বোঝায়, যখন সবাই জানতে পারবে তুমি মানসিকভাবে প্রতিবন্ধী একজন মানুষকে প্রশিক্ষণ দিয়েছো, তখন হাজার কোম্পানি চাকরি নিয়ে তোমার জন্য লাইনে দাঁড়াবে। নিজের স্বার্থের কথা চিন্তা করে মিয়া ডংকে কোচিং দিতে রাজি হয়। এরপরে ডংকে দেখা যায় যে প্রতিযোগিতা জেতার জন্য কঠোর পরিশ্রম করছে। কিছুদিন পর তারা সবাই মিলে ডং এর ফর্ম পূরণ করতে আসে, কিন্তু 5 মিনিট দেরি হওয়ার কারণে কোচ তাদের ফর্ম পূরণ করতে রাজি হন না। জ্যাক কোচকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে জ্যাকের কোনো কথাই শোনে না। তখন জ্যাকের মাথায় একটি বুদ্ধি আসে, সে ডং এর সাহায্য নিয়ে মাটিতে শুয়ে পড়ে এবং কোনোভাবে কোচকে ফর্ম পূরণ করতে রাজি করায়। পরের দৃশ্যে ডংকে দেখা যায় যে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে, যেখানে ডং শুরুতে খুব ভালো পারফর্ম করলেও ঠিক যখন সে রাউন্ডটি সম্পন্ন করতে যাবে তখন সে হঠাৎ মাঝপথে থেমে যায়। এটা দেখে জ্যাক খুব দুঃখ পায়, কিন্তু সে কিছুই করতে পারে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে জ্যাক ডংকে জিজ্ঞাসা করে, কেন তুমি রেসের মাঝখানে থামলে? ডং তাকে বলে, তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল এবং তার মধ্যে মাকে হারানোর ভয় ছিল। যদিও জ্যাক তার কথা খুব একটা বুঝতে পারে না, কারণ ডং এর আগে কখনো তার মায়ের কথা তার সাথে শেয়ার করেনি। পরের দিন সকালে যখন সমস্ত বাচ্চারা পার্কে খেলছিল, তখন কয়েকটি গাড়ি সেখানে আসে যারা মানসিকভাবে প্রতিবন্ধী সব বাচ্চাদের নিতে এসেছেন। কিন্তু ডং এবং জ্যাক তাদের সাথে যায় না, কারণ তারা এখন নিজেরা স্বাধীনভাবে বাস করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা আপাতত মিস্টার কিমের বাড়িতে থাকতে শুরু করে। যেহেতু দুই ভাই স্বাধীনভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা খুব খুশি। তারা একসাথে শপিং মলে গিয়ে সিনেমা দেখে এবং একে অপরের সাথে অনেক মজা করে। কিন্তু বাড়ি ফিরলে মিস্টার কিম জ্যাককে বলে ডং এর মা তাকে নিতে এসেছে। এই কথা শুনে জ্যাক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ডং এর মা এত বছর পর কেন তাকে নিতে এসেছে। ডং এর মা ডংকে দেখে খুব কাঁদতে শুরু করেন। জ্যাক তাকে জিজ্ঞেস করে, আমরা কিভাবে বিশ্বাস করব আপনি ডং এর আসল মা? তখন মহিলাটি বলে, প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করাও। জ্যাক বলে, আপনি 8 বছর বয়সে আপনার ছেলেকে সুইমিং পুলে একা ফেলে রেখে এসেছিলেন, এতদিন পর হঠাৎ কিভাবে তার কথা মনে পড়লো? মহিলাটি এর কোনো জবাব না দিয়ে উঠে ডং এর কাছে যায়। ডং তার মাকে বলে, আমি তোমার জন্য সুইমিং পুলে অপেক্ষা করছিলাম, তুমি কেন আমাকে নিতে আসনি মা? আমি বোকা, তাই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই না? ডং এর আচরণ 5 বছরের শিশুর মতো হলেও সে তার বাবা মা শূন্যতা বুঝতে পারত। এরপর ডং তার মাকে ছেড়ে সেখান থেকে উঠে যায়। পরের দিন সকালে মিস্টার কিমের কাছ থেকে জ্যাক জানতে পারে যে ডং এর মা ডংকে তার সাথে রাখার জন্য আদালতে মামলা করতে যাচ্ছেন। এটি শুনে জ্যাক কিমকে বলে, ডং এর ওপর তার মায়ের কোনো অধিকার নেই, কারণ ডং তখন খুব ছোট ছিল যখন তার মা তাকে একা ফেলে চলে যায়। মিস্টার কিম জ্যাককে বলে, তবুও ডং তাদের পরিবারের একজন সদস্য, আর তুমিও এখন ফাইন্যান্সিয়ালি স্টেবল নও যে কেস লড়তে পারবে। এই কথা শুনে জ্যাক একেবারে চুপ হয়ে যায়, কারণ তার মনে কোথাও না কোথাও তার ভাইকে হারানোর ভয় ছিল, কারণ ডংই একজন যে তার প্রতিটি কাজে তাকে সাহায্য করেছে। একদিন জ্যাক ডংকে আদালতে কিভাবে কথা বলতে হয় তা শেখাচ্ছিল, কিন্তু ডং এর তো সামান্য নামও মনে রাখতে সমস্যা হতো। তখন মিয়া তাকে জ্যাকের নাম মনে রাখতে সাহায্য করে। সব শেখানোর পর মিয়া তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে, আদালতে যদি আইনজীবী তোমাকে জিজ্ঞেস করে তুমি কার সাথে থাকতে চাও, তাহলে তুমি কি উত্তর দেবে? জবাবে ডং বলে যে সে তার ভাই জ্যাকের সাথে থাকতে চায়। পরের দৃশ্যে আমাদেরকে কোর্ট সিন দেখানো হয়, যেখানে জ্যাকের আইনজীবী আদালতে মিস্টার কিমকে প্রশ্ন করেন জ্যাক আর ডং এর মধ্যে সম্পর্ক কেমন, যার উত্তরে মিস্টার কিম বলেন দুইজনে একে অপরের খুবই যত্ন নেয়, ঠিক আপন ভাইয়ের মতো। জ্যাকের আইনজীবী প্রমাণ করে দেয় যে এই দুই ভাই একসাথে বসবাস করলে তাদের দুজনের জন্যই ভালো হবে। কিন্তু ডং এর মায়ের উকিল একজন সাক্ষীকে জিজ্ঞাসা করেন, আপনি কি এতিমখানা থেকে ভলেন্টিয়ারি সার্টিফিকেট নিয়েছিলেন? লোকটি বলে, হ্যাঁ, আমার চাকরির জন্য একটি ভলেন্টিয়ারি সার্টিফিকেট লাগতো, তাই আমি $5 দিয়ে জ্যাকের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছিলাম। এর মাধ্যমে ডং এর মায়ের আইনজীবী এটি প্রমাণ করার চেষ্টা করেন যে জ্যাক একজন অত্যন্ত লোভী এবং স্বার্থপর মানুষ, যে নিজের সুবিধার জন্য যে কোনো কিছু করতে পারে। উভয় পক্ষের কথা শোনার পর জর্জ বিভ্রান্ত হয়ে পড়েন এবং কোনো সিদ্ধান্তে আসতে পারেন না, তাই তিনি পরবর্তী তারিখের ঘোষণা দিয়ে আদালতের কাজ স্থগিত করেন। সন্ধ্যায় জ্যাক আর ডং মিলে নাস্তা করছিল, এমন সময় হঠাৎ ডং এর মা তার জন্য অনেক ভালো সুস্বাদু খাবার নিয়ে সেখানে উপস্থিত হন। এটি দেখে জ্যাক খুব রেগে যায় এবং ডংকে নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরের দিন আদালতে জ্যাকের আইনজীবী ডং এর মাকে জিজ্ঞাসা করেন, কেন আপনি 8 বছর বয়সে ডংকে সুইমিং পুলে একা রেখে চলে এসেছিলেন? জবাবে ডং এর মা বলেন, ডং এর বাবার মৃত্যুর পর আমি একা ডংকে দেখাশোনা করতে পারছিলাম না,
এমনকি ডংকে আমার অফিসে নিয়ে যাওয়ারও সুযোগ ছিল না। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি ডংকে একা রেখে চলে আসি। অন্যদিকে ডংয়ের মায়ের আইনজীবী জ্যাককে বলে, আপনি তো শারীরিকভাবে প্রতিবন্ধী, যদি কখনো ঘরে আগুন লাগে আপনি কি করবেন? কিন্তু জ্যাক মেন্টালি অনেক শার্প, সে বলে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করব, আমি চলতে পারি না, তাতে কি? স্বাভাবিক মানুষ কি নিজেরাই আগুন নেভাতে পারে? এটা শুনে ডংয়ের মায়ের উকিল একেবারে চুপ হয়ে যায়, কারণ এখানে উকিল জ্যাকের শারীরিক অক্ষমতাকে নিয়ে মজা করার চেষ্টা করেছিল। সব যুক্তি শোনার পরও বিচারক কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না, তাই রায় দেওয়ার আগে বিচারক ডংকে ডেকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কার সঙ্গে থাকতে চাও? কিন্তু ডং কোনো জবাব দেয় না। এরপর বিচারক একটু ঘুরিয়ে বলেন, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করব তুমি কার সাথে থাকতে চাও, তখন তুমি সেই দিকে ইঙ্গিত করবে। এটা শুনে জ্যাক পুরোপুরি আত্মবিশ্বাসী যে ডং তার দিকে ইশারা করবে, কারণ জ্যাক মনে করে তার ভাই তাকে ছেড়ে কখনো যাবে না। কিন্তু জ্যাককে ভুল প্রমাণ করে হঠাৎ ডং তার মায়ের দিকে আঙ্গুল দেখায়। আসলে ডং এর বয়স হলেও তার মস্তিষ্ক 5 বছরের শিশুর মতো, তাই সে তার মায়ের সঙ্গ পেতে চায়। এটি দেখে জ্যাকের চোখে পানি চলে আসে। এরপর ডং এর মা ডংকে নিতে তাদের বাসায় আসেন। ডং জ্যাককে বলে, চলো ভাই আমাদের বাসায় যাই, কারণ ডং এর কোর্টে মনে হয়েছিল তার ভাইও তার সাথে তাদের বাড়িতে যাবে, কিন্তু এখন আর কিছুই করার নেই, তাই ডংকে একাই তার মায়ের সাথে যেতে হয়। যাওয়ার আগে ডং জ্যাককে বলে, ভাই আমি যদি তোমার হুইল চেয়ার না ধরি তাহলে তুমি কিভাবে এগোবে? জ্যাকের চোখে পানি চলে আসে। সে তার ভাইকে হাসি মুখে বিদায় দেয়, কিন্তু জ্যাককে দেখে বোঝা যাচ্ছিল ডং চলে যাওয়ায় সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে। পরের দৃশ্যে আমরা ডংকে তার নতুন পরিবারের সাথে খাবার খেতে দেখি। ডং এর বোন তার জন্য একটি খেলনা নিয়ে আসে, যা দেখে ডং অনেক খুশি হয়। এরপর ডং তার বোনকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কারণ ডং দীর্ঘদিন ধরে তার ভাই জ্যাককে এভাবেই খাবার খাইয়ে আসছে, কিন্তু তার বোন এতে হেজিটেট ফিল করে। অন্যদিকে আমরা জ্যাককে দেখি যে এখন একটি অনাথ আশ্রমে থাকতে শুরু করেছে, কিন্তু এখানে কেউ তার ভালোভাবে যত্ন নেয় না। ছোটখাটো কাজের জন্য জ্যাককে এখন অনেক কষ্ট করতে হয়। একদিন ডং যখন একটি হোটেলে বসে তার মায়ের সাথে খাবার খাচ্ছিল, তখন একজন কাস্টমার তাকে বলে, আমার লাইটারটি ঠিকমতো কাজ করছে না। ডং সেই লোকটিকে সাহায্য করার জন্য লাইটার এনে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় হঠাৎ ডং এর মনোযোগ অন্য কোথাও চলে যায়, যার কারণে সেখানে ভয়াবহ আগুন লেগে যায়। গন্ডগোল থেকে বেরিয়ে ডং একটি ট্যাক্সিতে গিয়ে বসে। ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যেতে চাও? তখন ডং বলে, হাউস অফ রেসপন্সিবিলিটি, কিন্তু ড্রাইভার গুগল সার্চ করে এই ঠিকানা খুঁজে পায় না। তখন ড্রাইভারের চোখ পড়ে ডং এর টি শার্টের ওপর, যেটির গায়ে একটি সুইমিং পুলের ঠিকানা লেখা রয়েছে। তাই ড্রাইভার তাকে সেই সুইমিং পুলে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর ড্রাইভার ডং এর কাছে টাকা চায়, কিন্তু ডং এর কাছে তো কোনো টাকাই ছিল না। তাই ড্রাইভার তাকে খারাপভাবে বকাঝকা করে সেখান থেকে চলে যায়। ডং সেখানে অনেকটা সময় অপেক্ষা করে, কিন্তু এমন কাউকে দেখতে পায় না যাকে সে চিনে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর ডং অবশেষে তার পুরনো এতিমখানায় পৌঁছায়, যেখানে সে আগের মতোই সবকিছু ঠিক করতে শুরু করে। কিছুক্ষণ পর ডং তার পরিবারের কথা চিন্তা করে কান্না শুরু করে। এদিকে ডং এর মা জ্যাককে ফোন করে জানায় যে ডংকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটি শুনে জ্যাক তার ভাইকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন হঠাৎ জ্যাকের অ্যালার্ম ঘড়ি খুব জোরে জোরে বাজতে শুরু করে, যা জ্যাক বন্ধ করতে অনেক চেষ্টা করে, কিন্তু প্যারালাইজড হওয়ার কারণে সে তা করতে পারে না। সে মোবাইলে সিঁড়িকে অ্যালার্ম বন্ধ করতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও তার কথা শোনে না। অ্যালার্ম বন্ধ করতে গিয়ে জ্যাক বিছানায় উল্টে যায়, যার কারণে তার দম বন্ধ হতে শুরু করে। পরের সিনে আমরা জ্যাককে হাসপাতালে দেখতে পাই। তার জ্ঞান ফিরলে সে মিস্টার কিমকে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। মিস্টার কিম তাকে বলে তারা এখনো ডংকে খুঁজে পায়নি। জ্যাক তাদের বলে ডং নিশ্চয়ই আমাদের পুরনো এতিমখানায় গিয়েছে। এটা শুনে ডং এর মা দ্রুত সেখানে পৌঁছান, যেখানে তিনি ডংকে দেখে খুব খুশি হন। পরের সিনে আমরা জ্যাককে তার অটোমেটেড হুইল চেয়ার চালানোর চেষ্টা করতে দেখি। হঠাৎ মিয়া তাকে ফোন করে জানায় যে ডং আজ সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। জ্যাক তার ভাইকে সমর্থন করতে চায়, কিন্তু সেদিন আদালতে যা হয়েছে তাতে জ্যাক অনেক দুঃখ পায়। তাই সে মিয়ার ফোন কেটে দেয় এবং বলে, আমি আসতে পারবো না, তুমি একাই ডং এর জন্য চিয়ার আপ করো। কল শেষ হওয়ার পর জ্যাকের নজর মাটিতে পড়ে থাকা স্টোর দিকে যায়। তখন তার ডং এর কথা খুব মনে পড়ে, কিভাবে ডং তা ক্যানে রেখে দিত যাতে সে সহজে জুস পান করতে পারে। এই কথা মনে করে জ্যাক তার ভাইয়ের জন্য চিয়ার করতে সুইমিং পুলে রওনা হয়, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে সে হুইল চেয়ার থেকে পড়ে যায়। এদিকে প্রতিযোগিতায় ডং অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়, কিন্তু আশেপাশে তাকালে সে জ্যাককে কোথাও দেখতে পায় না। রেস শুরু হতে সে প্রতিবারের মতো ভালো স্টার্ট করে, কিন্তু এবারও রাউন্ড কমপ্লিট না করে মাঝপথে থেমে যায়। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডং এর মা তাকে বলে সে একটি রাউন্ড শেষ করার সাথে সাথে ফিনিশিং লাইনে তার মা তার জন্য অপেক্ষা করবে, কিন্তু ডং মাঝপথে উঠে যায়। তবে তার মাকে কোথাও দেখতে পায় না। তখন আমাদের আবার বর্তমানে ফিরিয়ে আনা হয়।
যেখানে ডং আরেকবার মাঝপথে থেমে ফিনিশিং লাইনের দিকে তাকায়, কিন্তু এবার তার মা ফিনিশিং লাইনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। তবুও ডং সামনে এগিয়ে যায় না, কিন্তু তারপর জ্যাক সেখানে আসে এবং জ্যাককে দেখে ডং এর তার প্রমিসের কথা মনে পড়ে যে সে অবশ্যই রেস কমপ্লিট করবে। এরপর ডং তার সমস্ত শক্তি দিয়ে রাউন্ডটি কমপ্লিট করে। মুভির শেষ দিকে আমরা জ্যাক এবং ডংকে আবার একসাথে থাকতে দেখি, যারা সুখে দুঃখে আগের মতো একে অপরকে সাহায্য করে।